প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মহামারীর সময় তোমরা সবাই বাসায় আছো, আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে তোমাদের সামনে আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি ক্লাস করবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। উচ্চতর গণিতের আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করবো অসীম দ্বারা। তাহলে চলো আমরা এই ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে একটি সম্পর্ক লক্ষ্য করি। নাইন তাহলে আমরা এই সম্পর্কটি লক্ষ্য করি। তাহলে আমরা কি দেখতে পেলাম? সম্পর্কটির মধ্যে ওয়ানের যদি আমরা বর্গ করি তাহলে কি হয়? 1। 2 এর যদি বর্গ করি 2 দুগুণে 4, অনুরূপভাবে 3 3 3 9, 4 16 এবং n এর সাথে স্বাভাবিক সংখ্যা n বর্গ করলে হয় কি n স্কয়ার। তাহলে আমরা এই সম্পর্কটি থেকে কি লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যায় তার বর্গাকারে বাড়তেছে। তাইলে আমরা যদি এই সম্পর্কটা এইভাবে না দেখি, যে আমরা যদি 1 4 9 16 n স্কয়ার, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n স্কয়ার। তাইলে আমরা এই সম্পর্কে আমরা কি বুঝতে পারতেছি যে 1 4 9 16, তাহলে এটা হচ্ছে একটা কি অনুক্রম। তাহলে আমরা অনুক্রমের সংজ্ঞাটা যদি আমরা দেখা যায়, অনুক্রমের সংজ্ঞাটার দিকে যদি যাই, তাহলে আমরা কি বলতে পারি যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটি রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে রাশিগুলো সাজানোর সেট কি অনুক্রমের ধারা বলে। তাইলে আমরা অনুক্রমের যে ধারাটা পেয়েছি, অনুক্রমের মধ্যে আমরা কি কমা ব্যবহার করব। তাহলে চলো আমরা আরেকটি সম্পর্কের দিকে যাই। তাহলে আমরা এখন যদি এই সম্পর্কটিকে আমরা যদি এইভাবে দেখাই, 5 8 11 14, তাহলে আমরা এখানে একটি কি পেয়েছি? অনুক্রম পেয়েছি। আমরা আগে বলছি যে আমরা একটি অনুক্রম পেয়েছি, যে অনুক্রমের মধ্যে কি কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি পার্থক্যগুলো লক্ষ্য করি, দেখো 5 8, 8 থেকে যদি 5 চলে যায় তাহলে কত? 3। 8 11 বিয়োগ করলে কত হয়? 3। 11 14 কত হয়? 3। তাহলে আমরা কি লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা পাশাপাশি দুটি পদ, যেমন পূর্বের পদ ও পরের পদের মধ্যে পার্থক্য কি দেখা যায়? 3 দেখা যায়। তাহলে পার্থক্য 3 দেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে প্রত্যেকটা একটা পদ পূর্বের পদের সাথে পার্থক্য হচ্ছে 3, মানে সবসময় পার্থক্য কত? 3। তাহলে সবসময় যদি পার্থক্য 3 থাকে তাহলে একই পার্থক্য। আবার যদি আমরা অনুক্রমের পার্থক্য যদি একই হয়েছে, আবার যদি আমরা এখানে এই দ্বারা এই অনুক্রমটিকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, 5 + 8 + 11 + 14 প্লাস চলমান, তাহলে এখানে দেখো পার্থক্য কত হচ্ছে আমাদের? 3। তাহলে দুইটা সম্পর্ক আমরা দেখাইলাম, দুইটার মধ্যে পার্থক্য কি? একই। তাইলে আমরা একটা পার্থক্য হচ্ছে আমাদের কি, এটা আমরা আগেই বললাম যে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে এটা হচ্ছে আমাদের কি অনুক্রম, আর আমরা যদি এই অনুক্রমটাকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তখন এটা হয়ে যাবে আমাদের কি ধারা। ধারা, তাহলে এটা অনুক্রম, এটা ধারা। তাহলে আমরা নিশ্চয়ই অনুক্রম এবং ধারাটা বুঝতে পারছি। তখন আমরা যদি সংজ্ঞাটার মধ্যে যাই, অনুক্রমের যে পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য যদি সবসময় একই হয় তাহলে এটাকে আমরা কি বলবো? অনুক্রম। আর যদি পাশাপাশি দুটি পদের পার্থক্য না, অনুপাত যদি সমান হয়, অনুপাত
তাহলে এটা হবে কি অনুপাত, অনুপাত মানে কি ভাগফল, অনুপাত হচ্ছে কি ভাগফল। তাহলে অনুপাত যদি সমান হয় তাহলে এটা হয়ে যাবে কি ধারা। তাহলে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে স্যার আমরা যদি প্লাস চিহ্ন দিই তাহলে এটা ধারা হবে, এখন যদি আমরা মাইনাস চিহ্ন দিই তাহলে কি এটা ধারা হবে? নিশ্চয়ই ধারা হবে। আমরা যদি এটাকে মাইনাস চিহ্ন ব্যবহার করি, যেমন 5 প্লাস মাইনাস 8, তার মানে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন চলে আসছে। আবার প্লাস মাইনাস 11, তাহলে এটাও কি হবে আমাদের ধারা হবে। তাহলে প্লাস চিহ্ন যুক্ত হলেও আমরা ধারা বলতে পারবো, আবার মাইনাস চিহ্ন যুক্ত হলে আমরা এটাকে কি বলতে পারবো? ধারা বলতে পারবো। তাহলে আমরা অনুক্রমের সংখ্যাটা পেয়েছি, ধারা সংখ্যাটা তাহলে আমরা কি যে কোনো ধারা পূর্বের পদ ও পরের পদের মধ্যে পার্থক্য যদি সবসময় সমান থাকে তাইলে পার্থক্য না, অনুপাত যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলবো? ধারা বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ধারা এবং অনুপাত অনুক্রম এবং ধারা সংজ্ঞাটা আমরা পেয়েছি এবং আমরা এটা বুঝতে পারলাম। তাহলে চলো আমরা আরেক দিকে যাই। তো এখানে যে আমরা ধারাটা পেয়েছি, সবসময় যে ধারা যদি কোনো পার্থক্যটা সমান হয় তাহলে এটা হলো কি সমান্তর ধারা। এই ধারাটা আমরা পেয়েছিলাম কি 5 + 8 + 11 + 14 + 54। পার্থক্য সবসময় কি ছিল? একই। তাহলে পার্থক্য যদি সবসময় একই হয় তাহলে এই ধারাটা হচ্ছে কি সমান্তর ধারা। যেমন সমান্তর, সম যোগ অন্তর, সমান সমান সমান্তর। আমরা যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়ায়? সমযোগ অন্তর। তার মানে পার্থক্য যদি সবসময় সমান হয় তখন এটাকে আমরা বলবো কি সমান্তর ধারা। তাইলে এখন শিক্ষার্থীরা চলো আমরা আরেকটা ধারার দিকে লক্ষ্য করি। যেমন আমরা যদি এখানে দিই 5 + 10 + 20 + 40 + 80 তাহলে এটাকেও তো আমরা ধারাই বলবো। আমরা তো আগে বুঝতে পারছি যে এটা একটা কি ধারা। তাহলে এখন দেখো এটার আমরা যদি 5 কে 10 দ্বারা ভাগ দিই, 5 দুকানে 10, 10 দ্বারা 20 এর ভাগ দিলে 10 দুকানে 20, 40 এর ভাগ দিলে 20 দুকানে 40, 80 এর ভাগ দিলে 40 দুকানে 80। তাহলে এখন দেখো লক্ষ্য করো, আমরা যদি পরের পদকে পূর্বের পদ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কি সবসময় একই আসতেছে। তাহলে আমরা পরের পদকে যদি পূর্বের পদ দ্বারা ভাগ করি এবং ভাগফল যদি সবসময় কি একই আসে তখন আমরা এই ধারাটাকে বলবো কি গুণোত্তর ধারা। আগে আমরা সমান্তর ধারা দেখছি, এখন কি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তাহলে এখন আমরা যদি গুণ করি এটাকে কেন আমরা গুণোত্তর ধারা বলবো? 5 দুকানে 10, 10 দুকানে 20, 20 দুকানে 40, 40 দুকানে 80। তাহলে এর গুণফল আসতেছে কি একই আসতেছে। তাইলে এই জন্য আমরা এই ধারাটাকে বলবো কি গুণোত্তর ধারা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমরা সমান্তর দ্বারাও বুঝতে পারলাম, আমরা গুণোত্তর দ্বারাও বুঝতে পারলাম। তাহলে আমরা এখন চলো আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কতগুলো সূত্রাবলী নিয়ে আলোচনা করি। তাইলে আমাদের জন্য সমাধানগুলো করতে সহজ হয়। তাহলে সূত্রাবলী যদি আমরা আলোচনা করি তাহলে সমান্তর ধারার n-তম পদ। তাহলে n-তম পদের সূত্রটা হচ্ছে আমাদের কি a + n - 1 * d। তাহলে আমাদের প্রশ্ন হইতে আছে স্যার এটা হচ্ছে আমাদের কি প্রথম পদ, এটাকে আমরা ধরে নেব কি প্রথম পদ ধারা। আর n-টা হচ্ছে কি, n-টা হচ্ছে আমাদের কততম পদ? যেমন n-তম 10তম পদ, তাহলে n এর মান হচ্ছে 10। 20তম পদ, তাহলে n এর মান হচ্ছে কি 20। আর d-টা হচ্ছে আমাদের কি সাধারণ অন্তর, এটাকে আমরা বলি সাধারণ অন্তর। সমান্তর ধারার ক্ষেত্রে d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরটা হচ্ছে আমাদের কি d, সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর হচ্ছে পরের পদ মাইনাস পূর্বের পদ। তাহলে আমরা যদি একটা ধারা যে আমরা লক্ষ্য করেছিলাম, ধরো 2 + 4 + 6 + 8, এটা একটা ধারা। তাহলে পরের পদ, তাহলে 4 - পূর্বের পদ 2 সমান কত 2। তাহলে সাধারণ অন্তর, এই ধারার সাধারণ অন্তর হচ্ছে কত 2। এবং 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 6 থেকে 8 বিয়োগ করলে 2।
তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য কি একই হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে স্যার প্রথম পদ প্রথম এবং দ্বিতীয় পদ নিতে হবে, না আমরা যে কোনো পদ নিতে পারি, যেমন 8 - 6 তাহলে কত হবে 2, তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। এখন n তম পদের সমষ্টি সমান্তর দ্বারা n তম পদের সমষ্টি সূত্র। সমষ্টি মানে হচ্ছে আমরা আগে জানি যে যোগফল, তাহলে সমষ্টিকে আমরা s n দ্বারা যদি প্রকাশ করি তাহলে n/2 2a প্লাস n - 1 ইনটু d। তাহলে এখানে আমরা আগে তো সমান্তর সূত্র n/2 ইনটু 2a প্লাস n - 1 ইনটু d d n a এগুলো সম্পর্কে আমরা আগেই পরিচিত হয়ে গেলাম। তাহলে এখন গুণোত্তর ধারার সূত্র, তাহলে গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি পাবো, n তম পদ তাহলে n তম পদের সূত্র a r n টু দি পাওয়ার n - 1। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে n আমরা আগেই পরিচিত হয়েছি, n হচ্ছে কততম পদ, আর a এর মান তো প্রথম পদেই, আর এখানে r। তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে d যে কাজটা আরও একই। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা d হচ্ছে সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে r হচ্ছে কি আমাদের অনুপাত, সাধারণ অনুপাত। সমান্তর ধারার ক্ষেত্রে d কে বলি সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। অনুপাত মানে কিছু ভাগফল, আমরা আগে বলছি, যেমন r সমান, তাহলে এইটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে পরের পদ ভাগ পূর্বের পদ, তাহলে 4/2 সমান কত 2। তাহলে সাধারণ এটা যদি এই ধারাটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে এটার সাধারণ অনুপাত হবে কত 2। তাহলে পার্থক্যটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর মানে কি বিয়োগফল, পরের পদ বিয়োগ পূর্বের পদ, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে ভাগফল, পরের পদ ভাগ পূর্বের পদ। তাহলে আমরা আর কেউ আমরা কি চিনতে পারলাম। তাহলে এখন আমাদের এটা অসমিতক সমষ্টির একটা সূত্র আছে, অসমিতক সমষ্টি। তাহলে সমষ্টির সূত্রকে আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করি, s ইনফিনিটি মানে এটা অসীম। যেমন অসীম বলতে বোঝাচ্ছে যেটা মানে সীমাহীন, যেটা সীমাহীন। ধরো আমরা যদি একটা ধারা কল্পনা করি 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 এভাবে চলমান, তাহলে এই ধারার কিন্তু কততম পদে গিয়ে শেষ হবে বলা যায় না। তাহলে এই ধারাগুলো হচ্ছে কি অসীম ধারা, অসীমিত। তাহলে এই সকল ধারার সমষ্টি যখন আমরা নির্ণয় করবো s ইনফিনিটি দ্বারা প্রকাশ করবো অসীম a/1 - r, a/1 - r। তাহলে সমষ্টির ক্ষেত্রে আমরা a/1 - r, তাহলে আমরা এর মানও জানি প্রথম পদ আর অনুপাত। তাহলে a-1 - r, তবে এখানে একটা শর্ত হলো যখন r এর মানটা 1 গ্রেটার দেন r, যখন r এর চেয়ে 1 বড় হবে তখন 1 - r। r এর থেকে কত বড় হলো 1 বড় হলো, r এর মান যদি আবার বড় হয়ে যায় তাহলে আমরা r - 1 দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার সূত্রগুলি আমরা বুঝতে পারছি। এখন আমরা এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা সমস্যার সমাধান করব। চলো আমরা একটা সমস্যার সমাধান করি। তাহলে আমরা একটা সমস্যা যদি করি, তোমাদের পাঠ্যবইটা বের করো, পাঠ্যবইটা দেখো 9 নম্বর অঙ্কটা দেখো। 9 মধ্যে আছে প্রদত্ত অনুক্রমে 10তম পদ 15তম পদ ও 8তম পদ নির্ণয় করো। এখানে আমাদের 9 এর মধ্যে কয়েকটা অঙ্ক আছে, আমরা চলো একটা আলোচনা করি। 2 4 6 8 চলমান।
তাহলে আমরা যদি এটা এই অনুক্রমটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই অনুক্রমের আমাদের 10তম পদ বের করব। কততম পদ? 10তম। তাহলে এই অনুক্রমের যদি আমরা 10তম পদ বের করি, তাহলে আমরা এখানে লিখব, এখানে প্রথম পদ অনুক্রমে প্রথম পদ এ, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ। তাহলে অনুক্রমের প্রথম পদ এ সমান সমান হচ্ছে আমাদের কত? 2 সমান সমান হচ্ছে কত? 2। তাহলে অনুক্রমের সাধারণ অন্তর, অনুক্রমের সাধারণ অন্তরকে আমরা যদি ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি সমান সমান হবে কত? পরের পদ মাইনাস পূর্বের পদ, তাহলে 4 - 2 সমান সমান কত? 2। আমরা সূত্রগুলির মধ্যে আমরা আগে আলোচনা করেছি যে সাধারণ অন্তর যখন আমরা বের করবো, তাহলে পূর্বের পদ পরের পদ থেকে পূর্বের পদ বিয়োগ করব। তাহলে এখন আমরা কততম পদ? আমরা জানি অনুক্রমে n-তম পদের সূত্র আমরা জানি। n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের n-তম পদের সূত্র। তাহলে আমরা n-তম পদ যখন আমরা বের করব, 10তম পদ বের করব, তাহলে সুতরাং 10তম পদ সমান a এর মান কত আমরা পেয়েছি? হ্যাঁ বলো, 2। তাহলে এর মান হচ্ছে 2 প্লাস n এর মান কত পেয়েছি? n এর মান হচ্ছে আমাদের 10 মাইনাস 1। d এর মান কত পেয়েছি? d হচ্ছে 2, কারণ n এর মান হচ্ছে আমাদের কত? 10তম পদ, তাহলে n এর মান হচ্ছে কত? 10। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। 2 প্লাস 10 থেকে যদি 1 আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত আসবে? 9। ঠিক আছে, 9। এটার সাথে গুণফল হচ্ছে কত? 2। তাহলে 2 প্লাস 9 দুকানে 18, 9 দুকানে 18, 18 আর 2 যদি আমরা যোগ করি কত হয়? 20। তাহলে আমাদের 10তম পদের মান হচ্ছে কত? 20। এটাই জ্ঞান। তাহলে আমরা এই অনুক্রমে 10তম পদের মান আমরা কত পেয়েছি? 20। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একইভাবে আমরা 15তম পদ 8তম পদের মান বের করতে পারবে? তাহলে চলো আমরা আরেকটা বের করে দেখাই। এখন আমরা 15তম পদ বের করবো। আমরা এখানে 15তম পদের মান বের করবো। তাহলে চলো, তাহলে 15তম পদের মান যখন আমরা বের করবো, তখন আমরা কাজগুলো কি একইভাবে করবো, শুধু 10-এর মধ্যে আমরা কি দিব? 15। 15তম পদ। তাহলে 15তম পদ, তাহলে n এর মান কত হবে আমাদের? 15। n এর মান কত? 15। যেহেতু 15তম পদ আমরা বের করবো, তাহলে n এর মান হচ্ছে 15। তাহলে 15 থেকে যদি এখন আমরা 1 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? 14 ইনটু আছে কত? 2। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কত? 14। 14 সাথে 2 গুণ করলে 14 থেকে 28, 28 সাথে 2 যোগ করলে 30। তাহলে আমাদের 15তম পদের মান কত পেয়েছি? 30। তাহলে আমরা এখন চলো আমরা 8তম পদের মান দেখি। আমরা একইভাবে কাজ করব, যে এই ধারার প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর d সমান পরের পদ 2, n-তম পদের সূত্র প্লাস n মাইনাস 1 d। তাহলে আমরা 15তম পদ না বের করে কততম? 8তম পদ। চলো 8তম পদ, তাহলে a 8তম পদ বের করব। তাহলে a এর মান আমরা কত পেয়েছি? 2 প্লাস n, n-তম পদ মানে 8। তাহলে n এর মান হচ্ছে কত? 8 মাইনাস 1। d এর মান কত পাইছি আমরা? 2। তাহলে কি দাঁড়ায়? 2 প্লাস 2, এইটার সাথে কি গুণ? অবশ্যই গুণ। তাহলে গুণ করো। 2 দিয়ে যদি আমরা আর এর গুণ করি কত হয়? 2r প্লাস মাইনাস কি? মাইনাস 2 এ দিয়ে 2। এই তো গুণ করে ফেললাম। এখন এই প্লাস 2
আর -2 কি +2 থেকে -2 গেলে কত 0, তাহলে +2 -2 জায়গায় গেলে তার মধ্যে কত 2r, তাহলে আরতম পদের মান কত 2r, তাহলে আরতম পদের মান আমরা কত পেয়েছি 2r। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে অসীম ধারার অনুক্রম কি, অনুক্রমের সম্পর্ক, অনুক্রম এবং ধারার মধ্যে সম্পর্ক, ধারা কি, এবং এই ধারাগুলোর মধ্যে থেকে আমরা সমান্তর ধারা কি, গুণোত্তর ধারা কি, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার সূত্রগুলি প্রয়োগ করে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করব। তাহলে আমরা 9 ক নম্বর অঙ্কটা করে দেখাইলাম। এখন তোমাদের বাড়িতে বসে বাকি অঙ্কগুলো এই সূত্রগুলো প্রয়োগ করে করবে। তাহলে তোমরা অবশ্যই বাসায় বসে বসে পড়বে। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আজকে আমরা বিদায় নিলাম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে